আসসালামু আলাইকুম। আমি শামীম মিয়া। সবাইকে এসটিএস স্টোরি টেলিং বাই শাওন এর আরও একটি নতুন পর্বে স্বাগতম। আমি আজ যার ঘটনা শেয়ার করব ওনার নাম হচ্ছে সোহেল। আমি সরাসরি ঘটনায় চলে যাই। সোহেল ভাই ঢাকার একটা ভার্সিটিতে তখন নতুন ভর্তি হয় এবং তার রুমমেট ছিল 4 জন। তো 4 জনের মধ্যে বেশ ক্লাস শুরু হয়ে যাবার কিছুদিন পর বেশ সখ্যতা গড়ে ওঠে এবং তাদের বন্ধুত্বটাও ভালো হয়। এভাবে অনেকটা দিন যায়। যাবার পর সোহেল ভাইয়ের বাড়ি থেকে হচ্ছে ময়মনসিংহের কোনো একটা জায়গায়, কোনো একটা গ্রামে আর কি, আমি গ্রামের নামটা বলতেছি না। তো ওনারা একটা পরীক্ষা দেয়, একটা সেমিস্টার যাবার পর তারা সিদ্ধান্ত নেয় যে ঘুরতে যাবে। তো ওনাদের প্ল্যান থাকে যে 4 জন তো এক এক করে তারা 4 জনের গ্রামের বাড়ি ঘুরতে যাবে। তো প্রথমবার ওনারা একটা ফ্রেন্ডের বাসায় যায়। ওনার ফ্রেন্ডের বাসা ছিল গাজীপুরের একটা এলাকায়। তো ওই এলাকায় ঘুরে আসে, বেশ ভালো একটা সময় কাটে তাদের। তখন যখন গাজীপুরে গিয়েছিল তখন সময়টা ছিল শীতের আগমনী দিকে, প্রথম দিকে, যে শীত আসবে এরকম। তো তখন ওইটা ঘোরা শেষ হয়ে যাওয়ার পর তারা প্ল্যান করে যে সোহেল ভাইদের বাসায় যাবে। তো সোহেল ভাইরা তো যেই প্ল্যান সেই কাজ। একদিন তারা প্ল্যান করে যে যাবে, তারা ট্রেনে যাবে। তারা ট্রেনের টিকিট কাটার পর তাদের ট্রেনটার সময় থাকে, মানে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে 6:30টার দিকে। তারা সেদিন দুপুর দিকেই রেডি হতে থাকে, তাদের কিছু কাজ থাকে, কাজগুলি সারার পর তখন বাজে হচ্ছে বিকেল 4টা। বিকেল 4টার পর তারা বের হওয়ার জন্য তারা রেডি হয়ে তারা যেখানে থাকতো, তো এখানে একটা বিশাল পুকুর ছিল এবং সেই হলেই থাকতো। হল থেকে বের হয়ে তারা মেন গেটে আসলে তারা রিক্সা নিয়ে নেয়। রিক্সা দিয়ে শাপলা চত্বর হয়ে গুলিস্তান হয়ে তারা চলে আসবে হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। তো তারা যায়, একটা রিক্সায় উঠে সোহেল ভাই এবং তার আরেকজন বন্ধু এবং মোট টোটাল 4 জন যায়। 4 জন, 2 জন আগের রিক্সায় চলে যায় এবং 2 জন পরের রিক্সায়। তো যেতে যেতে তারা একটু জ্যামে পড়ে যায়। জ্যামে পড়ে গেলে তারা পল্টন হয়ে সোজা চলে যাচ্ছিল। তো তারা পল্টন হয়ে সোজা যাবার পর হচ্ছে মাঝখানে 2টা রিক্সার মধ্যে গ্যাপ পড়ে গেলে তারা কিছুক্ষণ পর স্টেশনে গিয়ে পৌঁছায়। স্টেশনে জ্যাম এবং বিভিন্ন কারণে বেশ দেরি হয়ে যায়। হাতে তখন তাদের সর্বোচ্চ 10 কিংবা 15 মিনিট এমন সময় থাকে ট্রেন ছেড়ে দেওয়ার জন্য। তো তারা আগে থেকেই যেহেতু টিকিট করা, তারা স্টেশনে গিয়ে সেই টিকিটটা শো করে তারা হেঁটে রেল স্টেশনে যেতে তারা যাচ্ছে। তো তাদের খুব এক্সাইটেড, তারা অনেকদিন পর ট্রেনে করে গ্রামের বাড়ি যাবে, তা আবার সোহেল ভাইদের বাড়ি যাবে। তো ওরা হেঁটে সেই ট্রেনের কাছে যায়। ট্রেনের কাছে গিয়ে তারা দেখে যে তাদের সেই ট্রেনের সিটটা কোনো মানে একদম শেষের বগিতে, একদম সবার শেষ বগিতে গিয়ে পড়ছে আর কি। এরপরে আর কোনো বগি নাই, সামনে অন্যান্য বগিগুলা। তো তারা এমনটা ভাবে নাই, তারা ভাবছে হয়তো মাঝখানে বা সামনে বা কোনো একটা ভালো বগিতে পড়বে, কিন্তু তাদের সিটটা পড়ে একদম শেষ বগিতে, শেষ 4টা সিটে। প্রথমে তারা একটু ইতস্তত করলেও পরে দেখে যে না, আসলে এটা একটু অন্যরকম যাত্রা শুরু হচ্ছে, একটু অ্যাডভেঞ্চারাস টাইপ আছে, যে পেছনে কিছু নাই, তারাই শুধু শেষের বগিতে আছে। তো কিছুক্ষণ পর তারা বসার পর তারও অল্প কিছুক্ষণ পর ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেনটা সাইরেন দিয়ে আস্তে আস্তে ঝাঁকি দিতে ঝিকঝিক করে চলতে থাকে। তো ওরা ট্রেনটা কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসে। সেদিন একটু দেরি হয়ে গেলে সন্ধ্যা নেমে যায়। সেই সন্ধ্যার পরেই হচ্ছে ট্রেনটা ছাড়ে। তারা পার হতে তারা যখন মালিবাগ রেল ক্রসিংটা পাঁচ করতে থাকে, তখন হচ্ছে সোহেল ভাই বসছিল হচ্ছে ময়মনসিংহের দিকে, মানে সোজা, এবং অপর দিকে বসেছিল তার 2 বন্ধু রাজীব এবং বাবু ভাই। তো রাজীব এবং বাবু ভাই এক পাশে
সোহেল ভাই এবং এই পাশে যে দুজন ছিল দুজনের নামই সোহেল ছিল। তো আমরা যাকে নিয়ে মেন ঘটনা যার সঙ্গে ঘটে ওনার নাম সোহেল। তো সোহেল ভাই ছিল সোজা। ওনারা যখন মালিবাগ রেল ক্রসিং পার হয় তখন মানে ট্রেনটা ছাড়ার পর তারা বেশ আনন্দিত হয়ে যায়। আনন্দিত হয়ে ট্রেন চলতে থাকে। যখন মালিবাগ রেল ক্রসিং পার হবে হঠাৎ করে সোহেল ভাই আর কি জানালা দিয়ে তাকায়, তো ঠান্ডা বাতাস আসতেছে, কেমন যেন একটা সাদা কিছু একটা মনে হলো কি ট্রেন থেকে পড়ে গেল। তো সোহেল ভাই ভাবে যে দরজায় কেউ দাঁড়িয়েছিল, সে হয়তো পড়ে গেছে, অথবা ছাদ থেকে হয়তো কেউ কিছু পড়ছে। উনি সঙ্গে সঙ্গে করে কি জানালা দিয়ে বাইরে তাকায়। আর যেহেতু তার ট্রেনের বগিটা একদম সবার পেছনে ছিল, যে বস্তুটা পড়ে ওটা পরে পেছনে চলে যায়। উনি জানালা দিয়ে মাথাটা বের করে পেছন দিকে তাকায়। ততক্ষণে ট্রেনটা অনেকটা দূর চলে গেছে। তো সোহেল ভাই দেখে যে জিনিসটা পড়ছে এটা সাদা একটা বস্তা, মানে সেই বস্তার মধ্যে কিছু একটা আছে। উনি ভালো করে খেয়াল করে দেখে এটা আসলে বস্তা না, এটা মানে কিছু একটা যেটা সাদা কাপড়ে পেঁচানো, এবং ওনার মাথায় প্রথম যেটা আসে এটা একটা লাশ পেঁচানো। উনি চিন্তা করে যে মানে কয়েক সেকেন্ডের মধ্যে চিন্তা করে ফেলে ট্রেনের ছাদে কি কোনো লাশ ছিল বা আমাদের বগিতে কি কোনো লাশ ছিল। এটা চিন্তা করে উনি আবার ভালো করে তাকিয়ে দেখে যে আসলে জিনিসটা কি। উনি তাকানোর পর কিছু দেখতে পায় না। অ্যান্ড ইভেন ও দেখে অনেক মানুষ ওর চারপাশ দিয়েই ওই রাস্তা দিয়ে হাঁটছে, মানে কিছুই দেখতে পায় না। উনি একটু ইতস্তত হয়। উনি ভাবে হয়তো এটা বস্তাই হবে, কেউ হয়তো নিয়ে গেছে পেয়ে। তো উনি আবার সামনে তাকায়, একটু মানে ওনাকে দেখে বোঝা যাচ্ছিল যে উনি একটু ইতস্তত বোধ হচ্ছে বা ভাবছে যে কি হলো। তখন সামনে থাকা যে ভাই ছিল, উনি জিজ্ঞেস করলো যে কি হয়েছে। উনি বলে না কিছু না। তো এমনি ওনারা কথা বলতে বলতে সোহেল ভাই চিন্তাই করতে থাকে যে কোনো একটা সমস্যা হইলো কি না, এটা কেন দেখলো। তো এর মাঝেই চা নিয়ে আসে একজন ট্রেনের অ্যাটেন্ডেন্স, বা ও চা নিয়ে আসলে ওনারা চারজনই চা খায়। তো চা খেতে খেতে গল্প করতে করতে ওরা এয়ারপোর্ট স্টেশনে চলে আসে। এয়ারপোর্ট স্টেশনে চলে আসলে ওইখানে ট্রেন কিছুক্ষণের জন্য দাঁড়ালে ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেনটা আবার যাচ্ছে উত্তরের দিকে, ওদিক দিয়ে যাচ্ছে। পার হয়ে যাবার সময় উনি দেখে যে একটা জায়গায় একটু নীরবের মতো পায়। উনি দেখে ওইখানে বেশ অনেকজন লোক দাঁড়িয়ে আছে। তখন কিন্তু ভালো অন্ধকার হয়ে চারপাশে অন্ধকার। তো ফ্ল্যাশ লাইট থাকে, তো উনি ফ্ল্যাশ লাইটে মানে রাস্তার পাশে যে ফ্ল্যাশ লাইটগুলি থাকে ওই ফ্ল্যাশ লাইটে দেখতে পারে যে অনেকগুলি লোক একটা লম্বা আকৃতি বা লম্বা করে ডিম্বাকৃতিভাবে দাঁড়িয়ে আছে অনেকগুলি লোক। তো সোহেল ভাই আবারও দেখে উনি একটু মাথা উঁচু করে বাইরে দেখতে চেষ্টা করে আসলে জিনিসটা কি। তো উনি দেখে আসলে এতগুলি মানুষ খুব কম সময়ের মধ্যে, ট্রেন তো চলতেছে, খুব অল্প সময়ের মধ্যেই দেখতে থাকে যে অনেকগুলি মানুষ একটা খাটিয়া ঘিরে দাঁড়িয়ে আছে, এবং ওখানে খাটিয়ার মধ্যে একটা লাশ শোয়ানো, যেটা স্পষ্টভাবে দেখতে পায় সোহেল ভাই। এবং সোহেল ভাইয়ের অপোজিট সাইডে যে দুইজন বন্ধু ছিল রাজীব ভাই এবং আরেকজন, উনি বলে রাজীব ভাই বাবু ভাই, উনি বলে যে ওনারাও দেখছে ব্যাপারটা, অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, একটা লাশ শোয়ানো। তার মানে এই ঘটনাটা সোহেল ভাই একা দেখে নাই, বাকি তিনজনও দেখছে। তো এটা স্বাভাবিক যে ঠিক আছে ওকে। তো ট্রেন আবার চলা শুরু করে, চলতে টঙ্গী মানে টঙ্গী পার হয়, জয়দেবপুর পার হয়। এরপর একটা স্টেশনে গিয়ে সেই ট্রেনটা থামে। আর সেই স্টেশনের নামটা হচ্ছে খুব সম্ভবত ধীরাশ্রমে গিয়ে যখন ট্রেনটা থামে ক্রসিংয়ের জন্য, মানে ক্রসিং হচ্ছে আরেক পাশ থেকে আরেকটা ট্রেন আসবে, তো ততক্ষণ এই ট্রেনটাকে এই স্টেশনে দাঁড়িয়ে থাকতে হবে। যখন থামে তখন ওখানে বেশ কিছু ছোট ছেলেরা উঠে যে ভাজা পোড়া সিঙ্গারা, সমোসা বা পেঁয়াজু এগুলি বিক্রি করার জন্য, আর তখন আবার কেউ ওঠে পানি বিক্রি করার জন্য। তো অনেকে ট্রেন থেকে নেমে চা খাচ্ছে বা অন্য খাবার খাচ্ছে। আর সোহেল ভাই, রাজীব ভাই, বাবু ভাইরা রিস্ক নেয় না, যেহেতু তারা একদম শেষের বগিতে আছে, তারা ট্রেন থেকে নামে না, কারণ যদি কোনো ক্রমে তারা ট্রেনে উঠতে না পারে তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আবার জিনিসপত্রেরও ক্ষতি হয়ে যাবে।
ওনারা ট্রেনে থেকে যখন ওনাদের জানালার কাছে একটা ছেলে আসে সিঙ্গারা সমোচা এগুলি নিয়ে ভাজাপোড়া নিয়ে, তখন রাজীব ভাই বলে তাদেরই বন্ধু যে চল আমরা সিঙ্গারা খাই। ঠিক আছে খাই। তো ওনারা প্রথমে সিঙ্গারা নেয়, সমোচা নেয়, এগুলি খেতে থাকে। খেতে থাকার পরে একটু পরেই ঝিকঝিক করে অপর পাশ থেকে খুব জোরে খুব দ্রুত গতির একটা ট্রেন আসে এবং তাদের পাস করে যায়। পাস করে যাওয়ার সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড পর সিগন্যাল হয় তাদের ট্রেনটা ছেড়ে দেওয়ার জন্য। তারা অলরেডি সেই সিঙ্গারা সমোচার টাকা দিয়ে দেয় সেই ছেলেটাকে। যখন ট্রেনটা চলতে শুরু করে তখনও কিন্তু তাদের বেশ কিছু সিঙ্গারা সমোচা রয়ে গেছিল, তারা ওগুলি ধীরে ধীরে খাচ্ছে। খেতে খেতে সবাই গল্প করতেছে। হঠাৎ করে সেই জানালার পাশে কেউ একজন বলে যে আমার একটা সিঙ্গারা দে, খিদা লাগছে। তো সোহেল ভাই কিছু না ভেবে তাকে সিঙ্গারাটা দিয়ে দেয়। তো ওই লোকটা মানে যে চায় একটু অন্যরকম ছিল, চোখগুলা কেমন যেন ঘোলা ছিল। বাইরে তো অন্ধকার, ট্রেনের ভিতরে যতটুকু লাইট থাকে, আলো থাকে, সেই আলোটায় দেখতে পায় চোখগুলো অনেকটা ঘোলা ছিল। তো এটা দেখে সোহেল ভাইয়ের একটুই লাগে যে এই লোকের চোখ এত ঘোলা কেন, মানুষের চোখ তো এত ঘোলা থাকে না। তো ওই লোকটা সিঙ্গারা নিয়ে চলে যায়। এর থেকে সিঙ্গারাটা নিয়ে যাওয়ার মানে কয়েক মাইক্রো সেকেন্ডে সোহেল ভাইয়ের মাথায় কাজ করে আমাদের ট্রেন তো চলতেছে, এখন গতি বেশ ভালো, তাহলে জানালায় কে আসলো, আমি কাকে সিঙ্গারা দিলাম। এটা চিন্তা করে তার বুকের হার্টবিট বেড়ে যায়, শরীরের সব পশম দাঁড়িয়ে যায়। কি হচ্ছে এটা? সোহেল ভাই সামনে রাজীব ভাই বাবু ভাইয়ের দিকে তাকায়, এটা কি হলো? তখন বাবু ভাই বলে কি হয়েছে? কয় জানালা দিয়া যে লোকটা আমাদের কাছে সিঙ্গারা চাইলো ও কেমনে আসলো, আমাদের তো ট্রেন অনেক জোরে চলতেছে। বাবু ভাই বলে জানালা দিয়ে কে আসবে, জানালা দিয়ে তো কেউ আসে নাই। কয় যে আমি সিঙ্গারা দিলাম তো। কয় তুই তো কাউরে সিঙ্গারা দিস নাই, তুই তো সিঙ্গারাটা ফালাই দিস জানালা দিয়া। এটা শুনে সোহেল ভাই একটু অবাক হয়ে যায় যে কেন, এটা কি হইল। তারপর কিছুক্ষণ সোহেল ভাই চুপ করে থাকে। উনি সিটের সঙ্গে পিঠটা হেলান দিয়ে ট্রেন যাচ্ছে আর চিন্তা করতেছে যে কি হলো। ভাবতে ভাবতে ট্রেন জোরে চলে যাচ্ছে, রাতের অন্ধকার, দুই পাশে মানে ওই ধীরাশ্রম পার হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর গাজীপুর পার হয়, দুই পাশে পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকার ভেতর দিয়ে ট্রেন যাচ্ছে ঝিকঝিক করে। হঠাৎ করে ট্রেনের ভেতর সমস্ত লাইটটা নিভে যায়। এটা প্রায় আগে ট্রেনগুলিতে প্রায় এমন হতো, লাইট নিভে গেলে তারা দেখে বাইরে অনেক সুন্দর চাঁদের আলো হচ্ছে আজকে। চাঁদের আলোতে তারা দেখতে পারে তারা ঘন বনের মাঝে বা জঙ্গলের মাঝে, সেই জঙ্গলের মাঝ দিয়ে ট্রেন সাইরেন বাজিয়ে ঝকঝক করে চলে যাচ্ছে এবং তাদের চোখ যতটুকু যায় তারা দেখে চাঁদের আলো যখন গাছগুলোতে পড়ে অন্যরকম একটা সৌন্দর্য হয়, যেখানে বেশি ঘন গাছ চাঁদের আলোতেও সেই অন্ধকারের মধ্যে আরও যেন আরেকটা অন্ধকার হয়ে যায়, এমন একটা ভাব। মানে তাদের খুব সুন্দর লাগতে থাকে দৃশ্যগুলা। সোহেল ভাই বাইরে তাকিয়ে থাকে অন্ধকারের মাঝে। কতক্ষণ বাইরে তাকিয়ে থাকে সোহেল ভাই মনে করতে পারে না। তো সেই পাহাড়ি এলাকার মাঝে দিয়ে যখন যাচ্ছে, হঠাৎ করেই মনে হলো সোহেল ভাইয়ের কাছে ট্রেনের এত দ্রুত যাচ্ছে, হঠাৎ করে কেমন যেন ট্রেনটা একদম স্লো হয়ে গেল, খুবই স্লো, মনে হচ্ছিল হেঁটে এর আগে চলে যাওয়া যাবে। উনি কিছু বুঝে ওঠার আগেই মানে কি ঘটছে এটা বোঝার জন্য উনি ট্রেনের মধ্যে তাকানোর পর দেখে যে ট্রেন সবাই কেমন যেন ঝিমুচ্ছে, ঘুমাচ্ছে, অন্ধকার। উনি খেয়াল করে দেখে যে শেষের বগিতে যারা ছিল সবাই সিটে বসেছিল, কিন্তু এতটা ভিড় ছিল না, এবং মূলত অন্য বগি থেকে শেষের বগিতে কেউ আসে না, মাঝের বগিগুলোতে ভিড় থাকে বেশি। সোহেল ভাই দেখে এখন অন্ধকারের মাঝে ট্রেন ভর্তি মানুষ এবং তারা গুনগুন করে কিছু একটা বলতেছে, কোনো কথা বলতেছে যার অর্থ সোহেল ভাই কিছু বুঝতে পারে না।
বা শুনতেও পারে না। উনি ভাবে যে উনি হয়তো ঘুমিয়ে গিয়েছিল, কোনো একটা সুযোগে কোনো একটা স্টেশনে হয়তো এত মানুষ উঠে গেছে। তো উনি বাবু ভাইকে ডাক দেয়, বাবু ওঠ, কথা বলি। তো দেখে বাবু ভাই ঘুমাচ্ছে। রাজীব ভাইকে ডাকে, রাজীব ভাইও ঘুমাচ্ছে, আর ওনার পাশে যে সোহেল ভাই ছিল উনিও ঘুমাচ্ছে। তো উনি ভাবে যে ঠিকই আছে, হয়তো আমি অনেকক্ষণ ঘুমাইছি, ঘুমানোর ফলে হয়তো কোনো একটা স্টেশনে থামছিল, তখন মানুষ উঠছে এতগুলা। তো ওনার মনে চিন্তা জাগে যে এতগুলি মানুষ উঠছে, অন্ধকার, লাইট এখনও আসতেছে না, আমাদের জিনিসপাতি যদি চুরি করে নিয়ে যায়। তো এর জন্য উনি আর ঘুমায় না, না ঘুমিয়ে দেখতে থাকে যে কি হয়। হঠাৎ করে উনি যখন খেয়াল করলো যে ট্রেন খুব ধীর গতিতে চলতেছে, আস্তে চলতেছে, উনি বুঝে ওঠার জন্য আশেপাশে তাকায়। উনি জানালা দিয়ে সেই জঙ্গলের পাশে, মানে বাম পাশে তাকায়। উনি তো অনেক দিন ধরে এই রাস্তায় যায়, তখন বুঝতে পারে আরে এই রাস্তা তো গাজীপুরের মাঝে, আমাদের ট্রেন তো তাহলে বেশি একটা দূরে আসে নাই, বা এমন কোনো স্টেশন নাই যে থামেও নাই, তাহলে এত মানুষ আসলো কিভাবে। উনি দেখে সে বিশাল বড় ঘন জঙ্গল, সেই জঙ্গলের চাঁদের আলোতে কেমন যেন এখন আলোটা অনেক বেশি আলোকিত হয়ে যায়। সেই আলোতে উনি দেখে প্রত্যেকটা গাছ, ঘন ঘন গাছ, সেই প্রত্যেকটা গাছের সঙ্গে একটা করে কাফনে মোড়ানো লাশ দাঁড়ানো অবস্থায় আছে, যেটা সম্পূর্ণ অসম্ভব একটা বিষয়। এত দ্রুত ট্রেন যাচ্ছে, তার কাছে মনে হচ্ছিল ট্রেন যেন যাচ্ছেই না, হেঁটে হেঁটে ট্রেনের আগে যাওয়া যাবে। উনি দেখতে পারে পুরোটা জঙ্গল জুড়ে, বন জুড়ে তারা যতটুকু যায়, লাশ আর লাশ, প্রত্যেকটা গাছের সঙ্গে একটা করে লাশ দাঁড়িয়ে আছে। এটা দেখে সোহেল ভাই খুবই ভয় পেয়ে যায়। উনি চিৎকার দিতে চেষ্টা করে, এক পর্যায়ে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে দিলে উনি পাশে থাকা সোহেল ভাই, রাজীব ভাই, বাবু ভাই ওনাকে জিজ্ঞেস করে কী হয়েছে। উনি দেখে এখন সম্পূর্ণ বগিটাতে আলো আছে, লাইট জ্বলতেছে, আশেপাশে কোনো মানুষ নাই, যে কয়েকজন মানুষ বসেছিল ওরাই আছে। শুধু ওনার চিৎকার শুনে মানুষগুলো দাঁড়িয়ে গেছে, জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, আপনি চিৎকার করলেন কেন, কোনো সমস্যা? সোহেল ভাই কিছু বলে না। উনি বলে যে আমি তো ঘুমিয়েছিলাম, হয়তো কোনো, মানে সবাই ভাবে যে ঘুমিয়েছিল, তো হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখছে। ট্রেন আবার চলতে থাকে। তো এরপরে সোহেল ভাই আর জানালা দিয়ে বাইরে তাকায় না এবং ঘুমায়ও না। উনি বলে যে দেখ, আমি তো এরকম একটা জিনিস দেখলাম। তো বাবু ভাই, সোহেল ভাই বলে যে আসলে এটা তেমন কিছু না, তুই হয়তো কোনো চিন্তা করতেছোস বা মুভি ছবি দেখছোস, এর জন্য এরকমটা হয়েছে। তো সোহেল ভাই আর ঘুমায় না, বাইরেও তাকায় না, তারা গল্প করতে করতে যাচ্ছে। এমন সময় অনেকটা দূর পার হয়, যেতে 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 তারা কোথায় পৌঁছায় এটা দেখতে পারে না, কিন্তু এমন একটা জায়গায় থামে ক্রসিং পরে যে তাদের বগিটা তো শেষে, কোন স্টেশনে থামে এটা তারা দেখতে পারে না। তারা অপেক্ষা করতে থাকে। তো অপেক্ষা করার কিছুক্ষণ পর দূর থেকে একটা আলো আসতে থাকে তাদের, মানে এটার অর্থ হচ্ছে যে অপোজিট সাইডে যে ট্রেনটা তাদের ক্রসিং করবে সেই ট্রেনটা চলে আসতেছে। তারা ট্রেনে বসে আছে এবং কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটা সাইরেন বাজিয়ে অনেক জোরে শব্দ করে তাদের ট্রেনটা ক্রসিং করে। তাদের ট্রেনটা ওইখান থেকে ছাড়ার পর একটা জায়গায় গিয়ে যখন অনেক হই হুল্লোড়, তারা শব্দ শুনতে পাইলে সত্যি সত্যি সোহেল ভাই দরজার দিকে তাকায়। দরজার দিকে তাকিয়ে দেখে ওখানে বিশাল বড় বড় বেশ কিছুজন মানুষ দাঁড়িয়ে আছে এবং তারা একজন আরেকজনের সঙ্গে তর্ক করতেছে, ওইখান থেকে হই হুল্লোড়ের শব্দ আসতেছে। তখন সোহেল ভাই রাজীব ভাই বাবু ভাইকে বলে, কিরে দেখ তো ওরা চিল্লায় কেন? তখন সোহেল ভাই বাবু ভাই দাঁড়ানোর পর দেখে যে কে চিল্লায়, বলে ওই যে দরজার কাছে দেখ। তো তারা দেখে আসলে দরজার কাছে কেউ নাই। একটু পরে ওই দরজার দিক দিয়ে চানাচুর বিক্রি করতে আসে। তো সোহেল ভাইকে বলো এখানে তো কেউ নাই, চানাচুরওয়ালা আছে। সোহেল ভাই এবার দাঁড়িয়ে দেখে যে ঠিকই ওইখানে কেউ নাই, একজন চানাচুর বিক্রেতা চানাচুর বিক্রি করতেছে। তারপর সোহেল ভাই কী করবে বুঝতে পারে না। উনি ওয়াশরুমে যায়, হাত মুখে পানি দেয়, আবার চলে এসে হালকা নাস্তা করে আবার কিছুক্ষণ পর চা আসে, তারা চা খায়। এমন করতে করতে তারা
পৌঁছে যায় হচ্ছে ময়মনসিংহের কাছাকাছি। কাছাকাছি গেলে তারা চিন্তা করে হয়তো আর ঘন্টাখানেক লাগবে যাইতে। এরপর হচ্ছে 10টা কিংবা 10:30টার দিকে তাদের ট্রেন থামবে হচ্ছে ময়মনসিংহ স্টেশনে। আর এখন হচ্ছে তারা গফরগাঁর কাছাকাছি আছে, গফরগাঁ থেকে ছাড়ার পর 1 ঘন্টা লাগবে তাদের কাছে যাইতে। তো গফরগাঁয় ট্রেন থামে, গফরগাঁয় ট্রেন থামলে অনেকক্ষণ কথা বলে এবং এইখানেও একটা ক্রসিং পড়ে এবং এই ক্রসিংটায় তাদের বেশ সময় লাগে। সময় লাগলে তারা গল্প করতে করতে তাদের পাশের এক সিটে একজন বৃদ্ধ লোক বসে আছে, গল্প করতেছে এবং তার সঙ্গে আরও তাদের পরিবারের লোক আছে। বৃদ্ধ লোক বলতেছে, তাদের পরিবারের সঙ্গে গল্প করতেছে যে অনেক দিন আগে আমি এই ট্রেনে যাচ্ছিলাম এবং মানে কোনো একটা কারণে আমার সিটটা শেষের বগিতে পড়ে এবং আজকেও পড়ে। তখন সোহেল ভাইকে তা দেখিয়ে বলে যে আমার সিট পড়ছিল ওই দিকে, এই বগিতেই। সোহেল ভাই ওই লোকটার দিকে তাকাইছে, তাকানোর পরে ওই লোকটা বলতেছে যে তুমি যেমন চিল্লান দিছিলা আমিও চিল্লান দিছিলাম, আমি তো আজে বাজে অনেক কিছুই দেখছি। এটা শুনে সোহেল ভাই চোখ বড় বড় করে তাকিয়ে ওই বৃদ্ধ লোকটার দিকে তাকায়। ওই যে চাচা আপনি কি দেখছেন? কয় যা দেখার দেখছি এখন বলবো না, তোমার এর সঙ্গে যদি দেখা হয় বা রাস্তায় ময়মনসিংহ ট্রেন থেকে নাইমা তোমার কমনে। তো এটা শুনে সোহেল ভাই তাকিয়ে থাকে যে কি হলো এটা। তখন ট্রেনটা ছাড়ার পর সোহেল ভাই নিচ থেকেই সেই চাচার কাছে যায়। চাচার কাছে গিয়ে বলে যে চাচা আমি তো বনের মধ্যে দেখছি অনেকগুলো লাশ দাঁড়ায় আছে এবং হঠাৎ করে যখন কারেন্ট চলে গেল তখন অনেকগুলি উঁচু লম্বা লম্বা মানুষ দেখছে আমাদের সিটের পাশে দাঁড়িয়ে আছে, আপনি দেখছেন কিছু? চাচা বলে কারেন্ট তো যায় নাই, কারেন্ট তো সব সময়ই আসছিল। এটা শুনে সোহেল ভাই আরো অবাক হয়ে যায়। অবাক হলে জিজ্ঞেস করে কিন্তু আমি তো দেখলাম কারেন্ট চলে গেছে। ওইগুলা কিছু না, ওই দিকে মন দিও না, তুমি দোয়া কালাম পড়ো, সব ঠিক হয়ে যাইব। এরকম করতে করতে তারা একটা সময় গিয়ে ময়মনসিংহ রেল স্টেশনে পৌঁছায়। রেল স্টেশনে পৌঁছানোর পর তখন ওই সবাই নামে এখানে এবং ওই বুড়ো চাচা ওইখানে নামে। চাচা নামতে নামতে বলে যে কি হইতেছে এগুলো বেশি পাত্তা দিও না, বাসায় যাও, গোসল টোসল করো, গোসল করে নামাজ পড়ে কিছু খাবা না, আগে নামাজ পড়বা, দোয়া করবা, পরে খাবা, তারপর ঘুমাবা। আর এগুলারে মনে নিও না, পাত্তা দিও না, এগুলা পাত্তা দিলেই সমস্যা। তো সোহেল ভাই কথাগুলি শোনে, বাবু ভাই, রাজীব ভাই ওনারা বলে যে কি হয়েছে চাচা, কি বলে? কয় কিছু না, চল বাসায় চল। পরে ওখান থেকে তারা একটা হচ্ছে অটো নেয়, অটোটা নিয়ে হচ্ছে পাটগুদাম নামক একটা জায়গা থাকে ওখানে যায়। ওখান থেকে তারা চলে যায় হচ্ছে আর একটু ওই পাটগুদাম হয়ে তারা চলে যায় হচ্ছে একটা ব্রিজ থাকে, শম্ভুগঞ্জ ব্রিজ বলে, শম্ভুগঞ্জ ব্রিজের ওইখানে তারা যায় এবং ওখান থেকে সিএনজি করে সোহেল ভাইরা তাদের গ্রামে যায়। তো সোহেল ভাইদের গ্রামটা ছিল বেশ সুন্দর গ্রামাঞ্চল। ওখানে হচ্ছে অনেক বিল ছিল, সেই তখন তো কিছু কিছু কুয়াশা এবং শীতের সময় ঢাকায় এতটা কুয়াশা পড়ে নাই। তারা যখন সিএনজি নিয়ে যাচ্ছিল তখন বাজে প্রায় একটু দেরি হওয়ার ফলে 11টা 11:30টার মতো বাজে। তো তারা দেখে রাস্তায় প্রচণ্ড কুয়াশা, যে কুয়াশা শীতের শুরুতে পড়ার কথা না এবং শীত অনেক বেশি। তো তারা চিন্তা করে মাত্র শীতের শুরু, ঢাকায় এত গরম, এখানে এত শীত পড়লো কীভাবে, গ্রামাঞ্চলের জন্য নাকি? তারা ভাবতে ভাবতে যাচ্ছে, সেই সিএনজি তো যাচ্ছে এবং এত ঠান্ডা বাতাস মনে হচ্ছিল তাদের শরীর ভেদ করে সেই ঠান্ডাটা ভেতরে ঢুকে যাচ্ছে। তো সিএনজি তো টানতেছে, ভালো কথা, ভালোভাবেই যাচ্ছে, বেশ দ্রুত যাচ্ছে এবং কুয়াশার কারণে মাঝে মাঝে ব্রেক করছে এবং একটু আস্তে ধীরে যাচ্ছে। তখন সোহেল ভাই জিজ্ঞেস করে, ভাই এরকম কুয়াশা কেন? তখন সিএনজি যিনি চালক উনি বলেন যে কুয়াশা তো এমন পড়ে নাই, কালকেও তো আমি তো চালাইছি, এরকম হয় নাই, আজকেই তো এরকম এত ঘন কুয়াশা হচ্ছে, শীত লাগতেছে বেশি, এরকম শীত তো সচরাচর পড়ে না। তো তারা কথা বলতে বলতে একটা আরও 10-15 মিনিট এই কুয়াশাগুলি থাকে। এই 10-15 মিনিট যখন রাস্তাটা ক্রস করে ফেলে তখন দেখে যে রাস্তায় আর কুয়াশা নাই এবং সেই শীতও নাই। তো রাস্তার দুই পাশে হচ্ছে ধান ক্ষেত, ধান লাগানো এবং ধানের ক্ষেতে পার হবার পর
বিশাল বড় হচ্ছে মাছের প্রজেক্ট। সেই মাছ চাষ হচ্ছে এবং ওইটা মাছ চাষ হবার পর আবার হচ্ছে সেই আবাদি ভূমি পার হওয়ার পর তারা যখন খুব তাদের গ্রামের খুব কাছাকাছি চলে যায়, এখান থেকে হচ্ছে তাদের বিল বা ঝিল এটা শুরু হয়। এটা হচ্ছে প্রাকৃতিক একটা বিল, বিশাল বড়। এই বিলের মাঝামাঝি অংশ গিয়ে তাদের সিএনজি তাদের নামিয়ে দিবে এবং বাকিটা অংশ তাদের নৌকায় যেতে হবে। তো তারা হচ্ছে সেই বিলের মাঝামাঝি গিয়ে পৌঁছায় এবং তারা যে ওইখানে থাকতো, নৌকা থাকতো বা ছোট ছোট ডিঙি থাকতো, ওইটা অনেক সময় তারা পাইতো এবং অনেক সময় পেতো না। কিন্তু একটা এমার্জেন্সি ডিঙি থাকতো যেখানে হচ্ছে যে মাঝি থাকে সে সারা রাতি প্রায় এখানে থাকতো। তো তারা 4 জন নামার পর হচ্ছে যে অনেকক্ষণ দেখে কিছু পায় না। যে ডিঙিটা একটা নির্দিষ্ট একটা নৌকা থাকে ওইখানে সারা রাত মাঝি থাকে, দেখে ওইখানে হচ্ছে যে হারিকেন জ্বলতেছে কিন্তু নৌকার মাঝে কোনো মাঝি নাই। তারা কিছুক্ষণ ডাকাডাকি করে, সে মাঝি যে সোহেল ভাইয়ের পরিচিত ছিল সেই মাঝির নাম ধরে ডাকাডাকি করে যে ভাই তুমি কি আসো, আশেপাশে আসো নাকি, তাহলে চলে আসো, আমরা 4 জন আছে, আমাদের নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও। তো অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ আসে না, যেহেতু হারিকেন জ্বলতেছে তার মানে আশেপাশেই আছে। তারা নৌকায় উঠে 4 জন বসে এবং গল্প করতে থাকে। তখন সোহেল ভাইয়ের মনে পড়ে যে ট্রেনে যা দেখছে এগুলো হয়তো তার মানে বিভিন্ন রকম তারা ছবি দেখছে, তো ভূতের ছবি হয়তো মনে করে যে ওইখান থেকে সে কোনো কল্পনা দেখছে বা ঘুমের মাঝে দেখছে। তখন সোহেল ভাই বলে যে দেখ, ট্রেনে তো আমি আসছিলাম, তো আমি রাস্তার মধ্যে এগুলো দেখছি, যখন গাজীপুর জঙ্গল বা বন পার হচ্ছিলাম তখন এগুলি দেখছি, প্রত্যেকটা গাছের সাথে একটা করে লাশ দাঁড়ানো। এই কথা শুনে রাজীব ভাই বাবু ভাই ওনারা হেসে দেয়, দূর কি বলিস, এগুলো সম্ভব নাকি। তো এটা শুনে তখন তারা হাসাহাসি করে, অনেক কথা বলে। এই কথা শুনে সোহেল ভাই একটু অন্যমনস্ক হয়ে যায় এবং প্রিভিয়াস স্মৃতিগুলা উনি ভুলে গিয়ে তাদের সঙ্গে আনন্দ করতে থাকে। এবং একটা এরকম করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। তো যখন তারা খেয়াল করে যে অনেক সময় পার হয়ে গেছে, তখন একটু বিরক্তই হয় যে কোথায় গেল এই নৌকালা। দূর থেকে একটা শব্দ আসে, এই নৌকায় কে? তখন সোহেল ভাই কণ্ঠ চেনে, এটা হচ্ছে তাদের এলাকার সেই বড় ভাই মানে কি একটু বয়স্ক, তারা ভাই বলেই ডাকে, যে উনি চলে আসছে, এখন রাস্তা পার হইতে পারবে। তো উনি দেখে যে হারিকেনের পেছনে 4 জন বসে আছে আর সোহেল ভাই হচ্ছে সেই ঘাটের উপর থেকে নেমে আসতেছে, বলতেছে কে নৌকায় কে? তখন সোহেল ভাই তার সেই মাঝির নাম ধরে বলে, ভাই আমি সোহেল। ও সোহেল, তুই আইসস? তুই আগে কইতি, আমারে বলতি, তাহলে আমি কোথাও যাইতাম না, বসে থাকতাম এখানে। কতক্ষণ বয়ে আসস? ভাই তাও তো 1 ঘন্টা হয়ে গেছে। তখন ওই মাঝি বলে, আরে কইস না, ওই যে ওই বাড়ির এই লোক তো মারা গেছে, জানাজা হইল, তার কবর টবর দিয়ে আইলাম। কি অবস্থার পর এমনি সব সাধারণ কথাবার্তা জিজ্ঞেস করে। তো যার কথা বলছে, যে লোকটা মারা গেছে, এই সোহেল ভাই সেই লোকটাকে ভালোভাবেই চিনে, খুব ভালো একজন লোক ছিল যিনি মারা গেছে। তো সোহেল ভাই বলে যে কি হয়েছে, কিভাবে মারা গেছে? কিভাবে মারা গেছে জানি না, তো সবাই কয় যে স্ট্রোক করছিল বা হার্ট অ্যাটাক করছিল, এরকম একটা কিছু বলে। তো এটা ভালো, মানে সব শোনার পরে তারা একটু আফসোস করে দোয়া করে বলে যে ঠিক আছে ভাই, তুমি নৌকা ছাড়ো, যাইতেছি। তাদের সেই বিলের মাঝামাঝি থেকে সেই নৌকাতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে সোহেল ভাইদের গ্রামের বাড়ি যাইতে। আর একটা হাওর অঞ্চল, তো তারা যাচ্ছে, চাঁদনি রাত, তারা গল্প করতেছে, কথা বলতেছে, তাদের সঙ্গে যে নাস্তা বিস্কিট এগুলো ছিল ওরা খাচ্ছে। খাবার পর সেই মাঝি বলে, ভাই তুমি রাইতে ভাজা পোড়া খাও না, করো, বাদ দাও, এগুলা ডেকে রাখো, প্যাকেটে ঢুকে ব্যাগে রেখে দাও। তখন কয়, কে ভাই কি হয়েছে? আমার খাইতে যাই। কয় না, এখন খাও না, বাসায় যাই খাও। এই কথা শুনে তারা রেখে দেয়, মানে প্যাকেটগুলি রেখে দেয়। তবে কোনো একটা খাবারের প্যাকেট বাইরে ছিল। বাইরে থাকলে উনি খেয়াল করে যে দূর থেকে আরেকটা নৌকা আসতেছে। তখন যে মাঝি ভাই ছিল, উনি জিজ্ঞেস করে ডাক দেয়, কে যায়, কে? তো ওইখান থেকে কোনো কণ্ঠ আসে না। তো যে দূরে যে নৌকাটা ছিল, ওই নৌকাটা খুব মানে দ্রুত, অনেক জোরে তাদের নৌকার কাছাকাছি আসে এবং নৌকাটা এত জোরে যাচ্ছিল যেটা হচ্ছে হাত দিয়ে বাওয়া সম্ভব না, এবং মেশিনের কোনো নৌকা হইতে, স্যালো নৌকাগুলো হতে পারে যেগুলো মেশিন দিয়ে চলে।
তো এটা দেখে মাঝি ভাই একটু অবাক হয়। উনি জিজ্ঞেস করে মানে ভাবে যে এত রাতে তো এই নৌকা যাওয়ার কথা না, আর আমাদের গ্রামে তো এই রাতে এই নৌকা যায় না, বা যে চালাচ্ছে তারাও সে চিনে না। আবার ডাক দেয়, কে যায় এত এত রাতে, কে যায়? ওখান থেকে একটা কণ্ঠ আসে, কে? আজিজ নাকি রে? আরে যাইতেছে একটা কাজে। তখন এই আজিজ মানে যিনি নৌকা চালাচ্ছিল ওনার নাম আজিজ। আজিজ ভাই বলে, কে ভাই কই যাও এত রাইতে, কি দরকার? এটা বলেই আজিজ ভাই যত দ্রুত সম্ভব উনি নৌকাটাকে থামায়। নৌকাটাকে থামিয়ে সে নৌকাটা দ্রুত যাচ্ছিল, ওর থেকে একটু ডিরেক্ট মানে একটু দূরত্ব তৈরি করে, 10 থেকে 15 হাত দূরত্ব তৈরি করে আবার সোজা যেতে থাকে। ওই একই লাইনে তারা আর যাচ্ছে না। তো ব্যাপারটা দেখে সোহেল ভাই, রাজীব ভাই ওরা জিজ্ঞেস করে, কি ভাই ওদিক দিয়ে না দিয়ে আপনার ঘুরে আসলেন কেন? আজিজ ভাই কথা বলে না, না এমনিই দেখো জোরে যাইতেছে তো, ঢেউ আসছে, ঢেউ আসবে এই জন্য আমি একটু দূরে চলে আসলাম আগেই। এটা বলে আজিজ ভাই চুপ হয়ে যায়। তো নৌকা চালাচ্ছে, অনেকক্ষণ চালায় তারা। সেই দুইজন এই পাশে মাথা ও মানে 4টা মাথা এক করে তারা পা 2 দিকে দিয়ে 4 জন শুয়ে থাকে। উপরে তারা চাঁদ দেখতেছে, তারা দেখতেছে, দেখে যাচ্ছে। যাইতে যাইতে তারা যখন তাদের বাড়ির খুব কাছে চলে আসে, তখন সোহেল ভাই জিজ্ঞেস করে, ভাই ওইটা কে কথা বললো? আজিজ ভাই বলে, কেউ কয় নাই, তুমি যাও, বাসায় যাও, তোমার জানতে হইব না। একটু খটকা লেগে যায় সোহেল ভাইয়ের কাছে, কারণ আজিজ ভাই যখন জিজ্ঞেস করে কে যায়, ওইখান থেকে যে লোকটা বলছিল কে আজিজ নাকি, আজিজ ভাই বললো, ভাই কই যাও এত রাতে? বললো যে দরকার পড়ছে। আজিজ ভাই কিছুক্ষণ আগেই কিন্তু বলছে এই লোকটা মারা গেছে, যাকে দাফন করে আসছে একটু আগে। সোহেল ভাই অবাক হয়ে আজিজ ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, আজিজ ভাইও অবাক হয়ে সোহেল ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। কেউ কিছু বলতে পারে না। আজিজ ভাই বলে, যাও বাড়িতে যাও, নাহলে উপরে উঠে দাঁড়াও, আমি নৌকাটা বাইন্দা আইতেছি, এক লগে যাই। তাদের বাড়ি কাছাকাছি ছিল। তখন তারা উপরে ঘাটে গিয়ে দাঁড়ায়। আজিজ ভাই সেই ঘাটে তার নৌকাটা বেঁধে হারিকেনটা নিয়ে আস্তে আস্তে আগাতে থাকে। তারা ঘাটটা পার হয়, ঘাট পার হওয়ার পরে উপরে উঠতে থাকে। ঘাটটা তো একটু নিচুর দিকে থাকে, তারা উপরে উঠতে থাকে। উপরে উঠে তারা যখন কাঁচা মাটিতে মানে মাটির রাস্তায় উঠে, 2 পাশে ঘন গাছপালা, সেই গাছপালা মাছ দিয়ে যেতে হয়। শুধু আজিজ ভাইয়ের হাতে হারিকেন, 4 জনের একসঙ্গে যাচ্ছে। আজিজ ভাই পেছনে, যে ভয় পাও না, যাও আমি আছি সাথে। তারা যাচ্ছে। ওইখান থেকেও বেশ কিছুক্ষণ হেঁটে, প্রায় আধা ঘন্টার মতো হেঁটে সোহেল ভাইদের বাসায় যাইতে হয়। দিনের বেলায় হলে এখানে ভ্যান পাওয়া যায়, রিক্সা পাওয়া যায়। রাতের বেলা তো এখন তো অনেক রাত, এখন আর কিছু পাওয়া যায় না গ্রামাঞ্চল। তারা যাচ্ছে, যেতে যেতে হচ্ছে পেছন থেকে কণ্ঠ আসে, আজিজ যাজগা নাকি? দাঁড়া আমিও আসি। এটা সবাই শুনতে পারে। সোহেল ভাই আর হচ্ছে মানে বাবু ভাই পেছনে ফিরে তখন তাকাইতে যায়, তখন আজিজ ভাই বলে, এই পেছনে তাকাও না, তোমরা সামনে যাও, যে আসার আসবো নি পিছে পিছে, রাতে দাঁড়ানো দরকার নাই। সোহেল ভাই এবার বেশ ভয় পেয়ে যায়, কারণ এটা সেই কণ্ঠ যে লোকটার কবর দিয়ে আসছে আজিজ ভাই। তারা ভয়ে কুকড়ে যায়। সোহেল ভাই সামনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আজিজ ভাই তার বাসায় পৌঁছে যায়। আজিজ ভাইয়ের বাসা থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্ব হচ্ছে সোহেল ভাইদের বাসা। তখন আজিজ ভাই ভাবে যে ছেলেগুলো ছোট, এরা তো ভয় পাবে, আগেই দিয়ে আসি, সমস্যা নাই। আজিজ ভাই ওদেরকে বলে, তোমরা দাঁড়াও তো। তো ওরা 4 জন দাঁড়ায়। আজিজ ভাই হারিকেনটা নিয়ে পেছন দিকে তাকায়, দেখে কেউ নাই, কিচ্ছু নাই। তখন বলে যে নাও হারিকেন নাও, তোমরা হারিকেন নিয়ে যাও, আমি বাসায় যাই। তো সোহেল ভাই হারিকেনটা নেয়, কি মনে করে আজিজ ভাই তার বাসায় যাচ্ছে। সোহেল ভাইরা যখন হাঁটা শুরু করে, আজিজ ভাই শুনতে পায় পেছনে কেউ হেঁটে আসতেছে। আজিজ ভাই পেছনে তাকায়, দেখে কেউ নাই, কিন্তু হাঁটার শব্দ হচ্ছে, কিছু একটা ছায়ার মতো দেখতে পারে। আজিজ ভাই বুঝে যায় যে সোহেল ভাইদের পিছু
কিছু একটা পিছু নিছে। আজিজ ভাই পেছন থেকে ডাক দেয়, সোহেল দাঁড়াও। সোহেল ভাই দাঁড়ায়, আজিজ ভাই হেঁটে যায় তাদের কাছে, গিয়ে কয় হারিকেনটা দাও। হারিকেন নেয়, হারিকেনটা নেওয়ার পরে বলে যে চলো তোমাদের আগাই দিয়ে আসি। সোহেল ভাইয়ের সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়, যে হচ্ছেটা কি। আজিজ ভাই বলে যে কিছু হয় নাই, চলো। আজিজ ভাই সোহেল ভাই এবং 4 জন বন্ধুকে তাদের বাড়িতে দিয়ে আসে। তো বাড়িতে গেলে তারা হঠাৎ করে সোহেল ভাইয়ের মনে পড়ে সেই বৃদ্ধ লোকের কথা, যে বাসায় গিয়ে গোসল করে নামাজ পড়বা, তারপরে অন্য কোনো কাজ করবা। তো তারা যায়, যাওয়ার পর তার বন্ধুরা হাত মুখ ধোয়, সোহেল ভাই গোসল করে, সবাই গোসল করে। গোসল করে সবাইকে যখন খেতে ডাকে, তখন সোহেল ভাই নামাজ না পড়ে উনি খেতে চলে যায়, ওনার মনে থাকে না। তো খাবার দাবার খায়, খাবার দাবার খাবার পর রাতে তারা অল্প একটু গল্প করে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ওঠার পরে হঠাৎ করে সোহেল ভাইয়ের শরীরটা কেমন জ্বর জ্বর লাগে। তখন ভাবে যে হঠাৎ করে তারা গরম পরিবেশ থেকে ঠান্ডা পরিবেশে আসছে, এর জন্য হয়তো তাদের এই শরীরে মানে টেম্পারেচারটা একটু বেশি, শীত শীত লাগতেছে বা জ্বর জ্বর লাগতেছে। পরের দিন সকালে তারা নাস্তা করে, নাস্তাতে পিঠা বানায় আন্টি, তারা পিঠা খায়, পিঠা খেয়ে ঘুরতে যায়। ঘুরতে গেলে তাদের যে আবাদি ক্ষেতগুলি আছে ওগুলি দেখায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্ষেত মানে ফসল চাষ হচ্ছে, কোথাও বাঁধাকপি, বেগুন, ঢেঁড়স, মানে এক এক ক্ষেতে এক এক ধরনের ফল বা সবজি চাষ হয়। চাষ হলে তারা ঘুরতে ঘুরতে অনেকটা দূরে যায়, যেটা একটা মাছের ঘের। এই মাছের ঘেরটা সোহেল ভাইদের নিজের, এবং তারা হাতে করে বড়শি নিয়ে আসে, যে এখান থেকে মাছ ধরে নিয়ে তারা আজকে দুপুরে খাবে এবং কিছু মাছ রাতে ভেজে খাবে। তো ওনারা হাতে ছিপ নিয়ে যায়, বড়শি নিয়ে যায়। বড়শি নিয়ে গেলে তারা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে বিভিন্ন ক্ষেত, দুপুর দিকে তারা সেই মাছের ঘেরে যায়, অনেকটা দূরে বিশাল বড় একটা মাছের ঘের, যে ঢাকা ভার্সিটির আপনার কার্জন হলে যে পুকুরটা আছে, এই পুকুরের 3টা পুকুরের সমান একটা মাছের ঘের। তো ওরা যায়, পুকুরের চারপাশে তাল গাছ, কিছু আরও বড় বড় বেশ কিছু গাছ আছে। ওইখানে একটা ঘাট আছে, যে গাছের গুঁড়ি দিয়ে একটা ঘাট বানানো, একটার পর একটা গাছ সাজিয়ে ঘাট বানানো হয়। তারা সেই ঘাটে দিয়ে নামে, হাত মুখ ধোয় এবং ওই পুকুরেও গোসল করে। গোসল করে তারা গোসল করে তারা কাপড় চোপড় নিয়ে যায়, ওগুলি তারা মোছে এবং বলে যে মাছ ধরবে। তারা শখ করে সেই বড়শি ছিপ ফেলে এবং কিছুক্ষণের মাঝে, মাছের ঘের তো বেশ কিছু তারা মাছ ধরে। সেই মাছ একটা ব্যাগে নিয়ে তারা আসতে থাকলে পেছন থেকে মনে হচ্ছিল একটা লো বাতাস আসতেছে, প্রচণ্ড গরম একটা বাতাস। তখন চিন্তা করে দুপুরবেলা তো, হয়তো এই দুপুরবেলার জন্য এই গরম বাতাসটা আসতেছে, এবং বাতাসটা তাদের 4 জনের গায়েই লাগে। দুপুরবেলা তারা এত কিছু মনে করে না, তারা ওইখান থেকে হেঁটে হেঁটে যায়, বাসায় গিয়ে তারা দেখে যে খাবার রান্না, তারা খাবার খায়। আজকে খাবার খাওয়ার পরে বলে যে আমরা তো মাছ নিয়ে আসছিলাম, মাছ দিয়ে খাবার খাওয়ার জন্য। তো আন্টি বলে ঠিক আছে, মাছগুলো রাখ, কাটা বাছা হোক, তোদের এমনি ভেজে দিব নি, তোরা এখন খাবার খা। তো ওনারা আসে, হাত মুখ ধুয়ে তারা খাবার খেতে বসে, খাবার খেয়ে তারা নিজেদের রুমে যায়। এবং এই এলাকাটা যখন বাড়িতে আসে বেশ স্বাভাবিক একটা তাপমাত্রা, কিন্তু তাদের ফসলি জমি এবং সেই যখন ঘেরের কাছে ছিল, মাছের চাষে পুকুরের কাছে ছিল, তখন প্রচণ্ড রকম একটা গরম আবহাওয়া, তাপ তাদের ছিল। এখন বেশ ঠান্ডা। তারা ঘরে বসে গল্প করতে থাকে এবং তার কিছুক্ষণ পর আন্টি বেশ কিছু ভাজা মাছ নিয়ে আসে, তারা মজা করে খায়, গল্প করতে থাকে। গল্প করলে বিকেল হলে তারা যে তারা চিন্তা করে হাটে যাবে, এই হাটটা ঘুরে সোহেল ভাইয়ের বন্ধুদের দেখাবে। তো বিকেলবেলায় তারা বের হয়ে যায় হাটে যাওয়ার জন্যে। মাটির পথ, গ্রাম, অনেকটা পথ হেঁটে যাওয়ার পর অনেকটা দূরে গিয়ে তারা হাট পায়। সেই হাটে তারা ঘুরে দেখে যে হাটের দিন ছিল, প্রচুর অনেক মানুষের সমাগম হয়। হাটের মধ্যে তো গ্রামের হাটগুলো তো অনেক সুন্দর, একই জায়গায় একই রকম বিক্রি হয়, এবং সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা খাবার। দেখে যে কোথাও গরম জিলাপি তৈরি হচ্ছে, গুড়ের জিলাপি, কোথাও সন্দেশ, কোথাও মিষ্টি, ফল, কলা, এরকম খাবারের জন্য আলাদা একটাই। তো তারা হাটে যায়, হাটে গিয়ে তারা বিভিন্ন রকম মিষ্টি খায়, জিলাপি খায়, গুড়ের জিলাপি। তারা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়।
যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে তাদের হাট ছিল, তারা অনেকক্ষণ ঘুরে আনন্দ করে। তখন সোহেল ভাই বলে যে অন্ধকার হয়েছে, রাত হয়ে গেছে, চল বাসায় চলে যাই। তো ঠিক আছে, চল যাই। তো তারা যখন আসতে আসতে দেখে যে একটু ঘুরে আসলে তাদের পথটা শর্টকাট হয়, আর ঘুরে আসলে তাদের সেই যে মাছের ঘেরটা আছে ওর পাশ দিয়ে আসতে হয়। তো মাছের ঘের সম্বন্ধে তাদের তেমন কোনো আইডিয়া ছিল না, বা আগের পূর্ব কোনো ভয়ঙ্কর স্মৃতি ছিল না, স্বাভাবিকই ছিল। তো সোহেল ভাই ভাবে চল আমরা একটু শর্টকাট যাই, আমাদের প্রায় আধা ঘন্টা সময় বেঁচে যাবে। তো শর্টকাট চিন্তা করে তারা সেই হাট থেকে একটা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলে আসে। তো সত্যিই দেখা যায় তাদের অনেকটা সময় বেঁচে যায়। তো সেই গ্রামের পূর্ব ভাগ দিয়ে তারা দেখে আরেকটা ছোট্ট রাস্তা, ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলেই কয়েকটা ফসলি আবাদি ক্ষেত পার হলেই তাদের হচ্ছে ঘের, এবং এই সেই বড় বড় তাল গাছ ঘেরা সেই ঘের, এবং ঘের দিয়ে হাঁটলে কিছুক্ষণ পরেই তাদের বাড়ি। আস্তে আস্তে তারা শর্টকাটে আসার জন্য আস্তে আস্তে তারা দেখতে পায় তাদের ঘেরটা ওইখানে, কিন্তু অন্ধকার তো। তারা দেখে যে লুপের মতো, মানে একই জায়গায় তারা বারবার হাঁটতেছে। হঠাৎ করে বাবু ভাই বলে ওঠে, কিরে সোহেল, আমার তো মনে হইতেছে আমরা এক জায়গায় বারবার হাঁটতেছি, একটু ভালো করে খেয়াল করতো। তখন সবাই খেয়াল করে যে তাদের কথার মাঝে এবং হাসি তামাশার মাঝে তারা ঠিকই অল্প একটু দূরত্ব, যারা দেখতে পাচ্ছে যে বড় বড় তাল গাছগুলি দেখা যাচ্ছে অবয়ব অন্ধকারের মধ্যেও, তারা অতটুকু যেতে পারতেছে না, একই জায়গায় বারবার ঘুরতেছে। তখন একজন আরেকজনের হাত ধরে চিন্তা করে, কিরে এমন হইলো কেন? সোহেল ভাই বলে যে আমরা হয়তো গল্প করতেছিলাম, এই জন্যই খেয়াল করিনি এমনটা হয়েছে, আচ্ছা সোজা চল। তারা সরাসরি না হেঁটে তারা একটু আড়াআড়িভাবে হেঁটে একটা ক্ষেতের আইল বলে, সেই আইলে উঠে সেই আইল দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে এবার ঠিকই তারা সেই মাছের ঘেরে পৌঁছানোর পর তারা হেঁটে যাচ্ছিল এক পাশ দিয়ে, যে পাশ হচ্ছে অনেকগুলি তাল গাছ, সেই তাল গাছের নিচে দিয়ে যাচ্ছিল। নিচে দিয়ে যেতে যেতে তারা দেখে যে গাছের বড় বড় ডাল এবং গাছের বড় বড় অংশ দিয়ে যেখানে ঘাট বানানো হয়, সেই ঘাটে বসে দুইজন মাছ ধরতেছে। সোহেল ভাই একটু রেগে যায় যে তাদের পুকুর থেকে মাছ চুরি করতেছে, তাদের ঘের থেকে মাছ চুরি করতেছে। সোহেল ভাই ধমক দেয়, ওই কে মাছ ধরে? এটা শুনে যারা মাছ ধরতেছিল তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। সোহেল ভাই একটু রেগে যায়, কথা কানে যায় না, শোনা যায় না? তখন বাবু ভাই বলে, কিরে কি হয়েছে? কয় দেখ ওই কে মাছ ধরতেছে। তারা তাকিয়ে দেখে সত্যিই ঘাটের দুই পাশ থেকে দুইজন মাছ ধরতেছে, এবং তাদের পরনে সাদা একটা কিছু, খুব সম্ভবত পাঞ্জাবি বা জুব্বা এই টাইপের। তো সোহেল ভাইকে দেখেও যখন ভয় পাচ্ছে না, সোহেল ভাইয়ের একটু জেদ লাগে, আমার বন্ধুদের সামনে গ্রামের মানুষ আমাদের পুকুর থেকে মাছ চুরি করবে, অথচ আমার কণ্ঠ শুনে বা আমাকে দেখে ভয় পায় না, এটা কে? উনি একটু রাগান্বিত সুরে একটু জুড়ে হেঁটে সে ঘাটে নামার পরে দেখে এখনও সেই দুই লোক দাঁড়িয়ে আছে। সোহেল ভাই একাই সেই ঘাট দিয়ে নিচে নামতে থাকে, দেখে বাবু ভাই রাজীব ভাইও নিচে নামে। সোহেল ভাই একজনকে বলে গায়ে হাত দিয়ে একটু তুই তুকার করে, কে তুই মাছ চুরি করতেছস ঘাট থেকে? এটা বলার সঙ্গে সঙ্গে সোহেল ভাইয়ের গলা ধরলে মনে হচ্ছিল সোহেল ভাইয়ের দম বন্ধ হয়ে যাচ্ছে, এবং অপর পাশ থেকে যে আরেকটা যে অবয়ব ছিল ওইটা একটা লাফ দিয়ে এসে সোহেল ভাইয়ের ঘাড়ে ওঠে, ওজন না নিতে পারে, পুকুরে পড়ে যায়। সমস্ত সিনারিওটাই দেখছিল সোহেল ভাইয়ের অন্য বন্ধুরা। সঙ্গে সঙ্গে যে রাজীব ভাই থাকে সে লাফ দিয়ে পানিতে নামে, সোহেল ভাইয়ের হাত ধরে টানতে থাকে। আরেকজন যে বন্ধু ছিল ওনার নাম সোহেল, সেই সোহেল ভাইও এই সোহেল ভাইয়ের হাত ধরে টানতে থাকে। শুধু বাবু ভাই দাঁড়িয়ে থাকে ঘাটে। অনেকক্ষণ তারা একদিকে টানে, মনে হচ্ছিল সোহেল ভাইয়ের পা ধরে প্রচণ্ড শক্তিশালী কোনো একটা কিছু সোহেল ভাইকে টেনে পানির নিচে, ঘাট থেকে পানির নিচে নিয়ে যাচ্ছে, আর উপর থেকে সোহেল ভাইয়ের দুই বন্ধু টেনে ঘাটে ওঠাতে চাচ্ছে। অনেকক্ষণ এমন হয়। এমন হওয়ার পর বাবু ভাই জোরে ছোড়া পড়লে মনে হচ্ছিল সেই পানির নিচে টানটা আস্তে 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 কমে আসতে থাকে। একটা সময় বাবু ভাই অনেক জোরে ছড়িয়ে পড়া শুরু করে, এবং আস্তে আস্তে
পানির নিচ থেকে সোহেল ভাইয়ের পা ছেড়ে দেয়। তারা এক টানে সোহেল ভাইকে উপরে উঠায় কোনো রকম দৌড়ে ঘাট থেকে উপরে ওঠে। তারা দেখে বাবু ভাই ঘাটে দাঁড়িয়ে এখনও কিছু পড়ে যাচ্ছে। তারা বাবু ভাইকে ডাকে, বাবু ভাই হাতের ইশারা দেয়, তোরা দাঁড়া, আসতেছি। এবং একটা সূরা পড়ে শেষ করে জোরে 3টা তালি দেয়। তালি দিলে মনে হচ্ছিল পুকুরের মাঝ বরাবর গিয়ে যে তাল গাছগুলি আছে ওটা সমান্তরাল হয়ে একটা কণ্ঠ ভেসে আসলো, বেঁচে গেলি। হঠাৎ করে আগুনের মতো একটা কিছু সেই পুকুর থেকে উঠে তাল গাছগুলোর উপরে চলে যায়। বাবু ভাই উপরে ওঠার পর 4 জন মিলে হাত ধরে জোরে হেঁটে তারা বাসায় যায়। বাসায় গিয়ে ঘটনা বলার পর বাবু ভাইয়ের বাবা বলে, এত রাত এখান দিয়ে আসছো কেন? আমাদের বলতো, আমরা তোমাদের পৌঁছায় দিয়ে আসতাম, আগায় নিয়ে আসতাম। তখন বলে, আমি তো জানি না যে এই জায়গায় এরকম হবে। যে এটা কী ছিল? কয়টা কিছু না, মাঝে মাঝে রাতে মানুষ ভুল দেখে, তোমরা হয়তো পড়ে গেছিলা পুকুরে। বাবু ভাই কিছু বলে না। রাজীব ভাই বলে, কাকা ও তো পড়ে নেই, আমরা দেখছি। একজন ওর গলা চেপে ধরছিল, আর একটা অবয়ব লাফ দিয়ে ওর ঘাড়ে উঠছে, আর তখন সোহেল পড়ে গেছিল। কয়গুলা কিছু না, আসো। পরে সবাইকে বাসায় নেয়, গোসল, 4 জনকে গোসল করায়, অজু করায়, এবং গ্রামীণ যে রিচুয়ালগুলি থাকে, মানে লোহার গরম শেক, লবণ, এগুলি খাওয়ানোর পর একজন আঙ্কেল গিয়ে একজন হুজুরকে ডেকে আনে। সেই হুজুর 4 জনকেই ঝাড়ফু করে এবং বলে যে আজকে রাতে বের হবে না, পানি পড়ে দেয়, বলে পানিগুলি খাও। তারা 4 জন পানি খায়। তো সেদিন তারা নিয়মগুলি মানে সেদিন রাতে আর তারা বের হয় না, ঘুমিয়ে যায়। পরের দিন সকাল হয়, তারা নাস্তা করে আজকে চিন্তা করে তারা অন্য আরেকটা দিকে ঘুরতে যাবে। তো যেই কথা সেই কাজ, তারা মানে দুপুরের পর ঘুরতে যাবে। তারা দুপুরে খাবার খায়। দুপুরে খাবার হয় গতকালকে যে মাছগুলি ধরছিল সেই মাছের তরকারি হয়। এছাড়া তারা সেই মাছের তরকারিগুলি খায়, তরকারি দিয়ে ভাত খায়, এবং দুপুরের পর তারা বের হয়ে যায় অন্য একটা গ্রামে ঘোরার জন্য। তো তারা বের হয়, তারা চিন্তা করে আজকে সন্ধ্যার আগে ফিরে আসবে। তো ঘুরতে তাদের থেকে একটা দূরে একটা গ্রামে যায়। ওখানে একটা স্কুল ছিল এবং স্কুলে বিশাল বড় একটা মাঠ। তারা দেখে যে ওইখানে ক্রিকেট খেলতেছে, গ্রামের ছেলেরা ক্রিকেট খেলতেছে। তো এই 4 জনে আবার ক্রিকেট খুব পছন্দের, এবং তারাও মোটামুটি পরিচিত ছিল, ভালো খেলতো। তো ওরা সোহেল ভাইকে দেখে বলে যে, ভাই আসো খেলি, এবং জোর করেই তারা খেলতে নামে। এবং বেশ ভালো বড় একটা খেলা ছিল সেদিন। গ্রামের অনেক মানুষ আসছিল তাদের খেলা দেখতে, এবং তারা 4 জনই সেদিন বেশ ভালো খেলাটাই জেতে। তো খেলা শেষ করে আসতে আসতে অনেক রাত হয়ে যায়। তখন খেলার সেই ফলাফল এবং আনন্দ হওয়ার ফলে তারা মনে আর তেমন কিছু থাকে না। তাদের মনে আনন্দ, অনেকদিন পর খেললাম, গ্রামে খেললাম, খেলা জিতলাম। তো তারা সেই খেলা শেষ করে আসতে হয় যে ওইখানে একজন জমি ছিল, ওই জমিতে অনেকগুলি মেহগনি গাছ লাগানো, মানে একটা জমি না, সে টানা পরপর কয়েকটা জমিতে বড় বড় গাছ লাগানো, গাছের চাষ করে। তো তারা যখন খেলা শেষ করে সেই গাছের পাশ দিয়ে আসছিল 4 জন, তখন অন্ধকার হয়ে গেছে। আজকে এই অন্ধকারের মধ্যে খুব বেশি যে রাত হয়েছে তাও নয়, কিছুক্ষণ আগে সন্ধ্যা নামছে। তারা দেখে সেই মেহগনি গাছের ওইখানে প্রচণ্ড বাতাস, এবং কেমন যেন আতঙ্কের মতো, মানুষ আতঙ্কে ভয় পেলে যেভাবে শব্দ করে, চিৎকার করে, এরকম দূর থেকে চিৎকার আসছিল। মনে হচ্ছিল সে প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, ঘরবাড়ি সব ভেঙে যাচ্ছে, ঘরের ভিতরে মানুষগুলি ভয়ে আর্তনাদে চিৎকার করছে। সোহেল ভাই সবার দিকে তাকায়, সবাই কেমন যেন একটু ইমব্যালেন্স হয়ে যায়। একজন আরেকজন জিজ্ঞেস করে, তুই কি কিছু শুনতে পাস? বলে, হ্যাঁ, ওই যে ঝড় হইতেছে, মনে হয় সব কিছু ভেঙে ফেলাইতেছে। চল দৌড় দিই, বাতাসের মধ্যে পড়লে, ঝড়ের মধ্যে পড়লে তো বাসে যাইতে পারবো না। তারা কিছুটা দৌড় দেয়,
দৌড় দিতে দিতে খেয়াল করে যে সেই গাছগুলির জঙ্গলের মাঝে, মানে গাছগুলি, বড় বড় গাছগুলির মাঝে একটা জায়গায় শুধু বাতাস হচ্ছে, চারপাশে কোনো বাতাস নাই, তাদের গায়েও কোনো বাতাস লাগে না। তারা ভাবে যে এটা কি হয়, তাদের সঙ্গে কি হচ্ছে। তারা দৌড় থামিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে। হঠাৎ করে মনে হলো একটা একটা করে গাছ ভেঙে যাচ্ছে, টাস টাস করে শব্দে গাছগুলি ভেঙে যাচ্ছে। তারা চারজন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়, তাকিয়ে দেখে তাদেরই মতো 4টা লোক সেই বড় গাছের সঙ্গে ফাঁসি দিয়ে ঝুলে আছে। তাদের সামনে 4টা অবয়ব লাশের, মানে গলায় ফাঁসি দেওয়া লাশ ঝুলে আছে। এটা দেখে তাদের মাথা খারাপের মতো হয়ে যায়। তারা দৌড় শুরু করে। সোহেল ভাই সামনে দৌড়ায়, সোহেল ভাইয়ের পেছনে বাকি 3জন। তারা কোথায় কোথায় বেঁচে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে আবার উঠে দৌড়, এরকম দৌড়াইতেছে, পেছনে শব্দই হয়ে যাচ্ছে। আর কেমন যেন বিকট হাসির শব্দ, প্রচণ্ড হাসির শব্দ, যে শব্দ তাদের আত্মা শুকায় যাচ্ছিল এরকম। তারা দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে তাদের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে হাঁপাতে থাকে। তখন জিজ্ঞেস করে কি হয়েছে। তারা সব ঘটনা বলে যে তোমরা কেন এত রাতে বের হও কেন। তাদের বকাঝকা দেয়। আজকেও তাদের কিছু নিয়ম পালন করতে বলে। সেই নিয়ম শেষ হলে বলে যে আজকে আর রাতে বের হবা না, একদম সকালে উঠবা, সকালে উঠে তোমরা যা করার করবা, কিন্তু সন্ধ্যার আগে, মাগরিবের নামাজের আগে বাসায় চলে আসবা। ঠিক আছে। তো সেদিন রাতে খাবার খায়। খাবার পর তারা চিন্তা করে যে আজকে রাতে আর বের হবে না, যত কিছুই হোক, আগামীকাল যদি ঘুরতে বের হয় তাহলে তারা আর সন্ধ্যার আগে ফিরে আসবে। তখন বাবু ভাই বলে যে এখানে তো ঝামেলা হইতেছে, আমরা তাহলে কালকে দিনে চলে যাব। তখন সোহেল ভাই বলে যে দিনে চলে যাবো, আমরা তো টিকিট করি নাই, টিকিট ছাড়া কেমনে যাবা। তো বলে আমরা ময়মনসিংহ পর্যন্ত যাইতে পারলে বাকিটা আমরা ম্যানেজ করে নিব, চলো আমরা না থাকি, কিছুদিন পর আবার আসবো, আসলে তারপর আমরা করব, আবার ঘুরবো। তখন সোহেল ভাই বলে যে ঠিকই, যেহেতু সমস্যা হচ্ছে চলে যাওয়া উচিত। তো সেদিন রাতে ঘুমায় যায়। সকাল হইলে ওইখানে সেই মাঝি আজিজ ভাই আসে। সোহেল উঠছো নাকি? এই যে নৌকা ঘাটে আছে, চলো যাই, সকাল সকাল গেলে তোমরা তাড়াতাড়ি যাইতে পারবা। তখন সোহেল ভাই ওঠার পর, মানে সবাই 4জনে ওঠার পরে দেখে যে বাইরে দিনের আলো ফুটে গেছে, ভোর হয়েছে, এরকম একটা ভোরের আভা বাইরে। তখন বলে আজিজ ভাই এত সকালে আসছো কেন, তোমারও তো কিছু বলি নাই, তুমি কেমনে জানলা? কয় আরে বেটা, আমরা পাশাপাশি বাড়ি জানি, অন্য কেউ কইতে পারে না যে আজকে তোমরা যাবা গা। তখন সোহেল ভাই ভাবে হয়তো তাদের বাড়ি থেকে কেউ বলছে তারা ঢাকায় চলে যাবে আজকে, এর জন্য আসছে। তখন সোহেল ভাই বলে যে ঠিক আছে, করো তাহলে, তুমি একটু পরে আসো, আমরা নাচে খায় বের হই। কয় ঠিক আছে, আমি নৌকাই করি, তোমরা আসো। তো এইটা যখন বলে আজিজ ভাই বের হয়ে যাচ্ছে, তখন আজিজ ভাই আবার আসে। তোমরা তো আজকে যাবাই গা, তো দেখতে তো পারবা না, এই যে পাশের বিলে তো ছিপ জাল ফেলছে, অনেকগুলি মাছ উঠতেছে, চলো কিছু মাছ কিনে আনবো নে, তুমি এখানে জাল দিয়ে ঢাকায় নিয়ে যাও, খাইতে পারবা। আর এমন সে বড় বড় ছিপ জাল ফেলছে, এগুলো তো তোমরা দেখো না অনেক দিন। তো এটা শুনে যে বাবু ভাই এবং রাজীব ভাই ছিল, ওরা বলে যে চল যাই, আমি তো দেখি নাই। তখন যাওয়ার পরে বাবু ভাই বলে যে এখন যাবি, না গেলে হয় না, পরে দেখবো নি। তখন আজিজ ভাই বলে যে এমন দৃশ্য তো তোমরা ঢাকা শহরে দেখতে পারো না, বা দেখোও নাই, আসো যাই। তো তারা বের হয়ে পরে দেখে যে ভোরের আলো, চারপাশে ভোরের আলো ফুটতেছে। তারা সেই মাটি রাস্তা দিয়ে যায়, হেঁটে যাইতে অনেকটা দূর যায়। যাওয়ার পরে দেখে ওইখানে অনেকগুলা মানুষ ছিপ জাল দিয়ে মাছ ধরতেছে, এবং চারপাশে একদম রব একদম শব্দ হচ্ছে, তারা যে মাছ ধরতেছে, কথা বলতেছে, শব্দ হচ্ছে। তো তারা যায় দেখে ছিপ জাল, তো তারা যখন পানির নিচ থেকে এক একটা জাল উপরে তুলে, দড়ি টেনে টেনে উপরে তুলে, তারা দেখে এক একটা জালে বিশাল বড় বড় মাছ লাফাইতে থাকে। তো এইটা দেখে ওরা খুব আনন্দ পাইলে একটা জাল থাকে যেখানে কোনো মানুষ ছিল না। তো আজিজ ভাই বলে কি মাছ ধরবা নাকি, যাও জালটা টান দাও।
এখান থেকে ওরা তিনজন গিয়ে জালটা টান দেয়। টান দিলে দেখে ওই একবার টান দিতে বড় বড় 3টা মাছ ওঠে। তো আজিজ ভাই বলে, আরে ভাই তুমি তো ভাগ্য ভালো, তোমরা মাছ পেয়ে গেছো বড় বড় 3টা, যাও এই 3টা নিয়ে বাসায় চলে যাও। তারা বলে যে না আবার টান দেবো, আরেকটা টান দেবো। আজিজ ভাই বলে না, টান দেওয়া দরকার নাই, তোমরা যাও বাসায় যাও। তো তারা জেদ ধরে যে না আরেকটা টান দিব। আজিজ ভাই কেমন যেন রেগে যায়। তো এই জিনিসটা ওরা আর খেয়াল করে না, যেহেতু বড় বড় মাছ পাইছে, একটা নেশার মতো হয়েছে তাদের। ওরা করে কি, দুইজন মিলে সে ছিপ জালটা আবার টেনে তোলে। এবার দেখে বেশ ভারী। তারা ভাবে অনেকগুলি মাছ উঠছে। তারা তখন ছিপ জালটা টেনে মাটির সঙ্গে মিশায় এবং অপর প্রান্তটা পানির উপরে উঠে। ওঠার পরে তারা দেখে ওইখানে মাছ নাই, কাফনে মোড়ানো একটা লাশ। এবং আশেপাশে এখন যে যতগুলি মানুষ ছিল, যতগুলি জাল ছিল, কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, কোনো শব্দ নাই, শুধু তারা একা। তারা 4 জন একটা ছিপ জাল ধরে দাঁড়িয়ে আছে, সেই জালের মাঝ বরাবর কাফনে মোড়ানো একটা লাশ। আজিজ ভাই সাথে ছিল, সে আজিজ ভাই নাই। এবং তারা বড় বড় যে 3টা মাছ ধরছিল, তারা দেখে ওগুলি মাছ না, মানুষের 2টা কাটা হাত, একটা কাটা পা। এটা দেখে তাদের সব কিছু এলোমেলো হয়ে যায়। তারা যখন ভোরের আলোতে বের হয়েছিল, এখন দেখে চারপাশে প্রচণ্ড অন্ধকার, গভীর রাত। কি করবে বুঝতে পারে না। তারা দৌড় দিয়ে দূরে সরে যায়। হঠাৎ করে পেছনে থাকা রাজীব ভাই পা পিছলে সেই খাদে পড়ে যায় পানিতে। তারা 2 জন উপর থেকে রাজীব ভাইকে টানতে থাকে, তারা উঠাইতে পারে না। ঠিক আজকে মনে হচ্ছিল কোনো একটা কিছু রাজীব ভাইয়ের পা টেনে সে পানির নিচে নিয়ে যাচ্ছে। উপরে অপর পাশে, মানে সেই বিলের অপর পাশে ঝপাত করে একটা শব্দ হয়। শব্দ হলে দেখা যায় যে একটা মাথা পানির নিচ থেকে উপরে ভেসে ওঠে এবং মানুষ সাঁতরালে যেমন শব্দ হয়, এরকম সাঁতরে আস্তে আস্তে সেই রাজীব ভাইয়ের কাছে আসতেছিল। তার মানে কেউ একজন পানির নিচে রাজীব ভাইয়ের পা ধরে টানতেছিল, উপরে 3 জন রাজীব ভাইকে টানতেছিল উপরে ওঠানোর জন্য। এবং যে আরেকটা যে অবয়ব আসতেছে বা আরেকটা যাই হোক যেটা আসতেছে, ওটা এসে যদি রাজীব ভাইয়ের অপর পা ধরে টান দেয়, তারা বুঝতে পারে যে রাজীব ভাইকে উপরে ওঠানো এতটা সহজ হবে না। বাবু ভাই হঠাৎ হাত ছেড়ে দেয়। শুধু 2 সোহেল ভাই রাজীব ভাইকে টানতে থাকে। আজিজ ভাইকে কোথাও পায় না। প্রচণ্ড জোরে তারা টানতে থাকে, কোথাও হয় না। ইতোমধ্যে প্রচণ্ড জোরে সোহেল ভাইকে, রাজীব ভাইকে পানির নিচ থেকে কিছু টান দেয়। একটা হাত ছুটে যায়। ছুটে গেলে রাজীব ভাই বলে, আমারে সাইরো না, আমার কিছু একটা টাইনা মাটির নিচে, পানির নিচে নিয়ে যাইতেছে। তারা আবার সোহেল ভাইয়ের হাত ধরে, মানে রাজীব ভাইয়ের হাত ধরে উপরে উঠাইতে চায়। সেই শক্তির সঙ্গে পেরে উঠছিল না। হঠাৎ বাবু ভাই জোরে সূরা পড়তে থাকে, হাত তালি দেয়। আস্তে আস্তে করে সেই টানের শক্তিটা কমতে থাকে, কিন্তু হঠাৎ করে সেই শক্তি বেড়ে যায়। এবার বাবু ভাই খুব রেগে যায়, খুব জোরে ধমক দেয়, ছাড়া দে। তারপরেও কাজ হয় না। বাবু ভাই পাশে থাকা ঢিল নিয়ে কিছু একটা পরে সেই ঢিলটা, মানে অনবরত পানিতে ঢিল ছুটতে থাকে আর বলে, ওর হাত ছেড়ো না, ওরে টানতে থাকো। ঢিল ছুটতে 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 একটা সময় গিয়ে সেই শক্তিটা কমে যায়। এবার 2 সোহেল ভাই মিলে রাজীব ভাইকে খুব জোরে টান দেয়, একটানে উঠায় ফেলে। দেখে মানে উঠে গেছে রাজীব ভাই। তারা উপরে উঠায়, রাজীব ভাই পায়ে শক্তি পাচ্ছিল না, কোনো রকম ধরে তারা আসতে থাকে। বাবু ভাই বলে, দাঁড়াও, যায়ও না। তখন 4 জনের হাত ধরে বলে, সূরা পড়ো। তারা সূরা পড়তে থাকে, পেছনে তাকায়ও না। তাদের পেছন থেকে ডাকে, তাদের নাম ধরে। তারা অনেকটা দূরে চলে আসার পরে পেছন থেকে ডাকে, সোহেল কই যাও,
নৌকা ঘাটে বাঁধা যাবা না। আজিজ ভাইয়ের কণ্ঠ। তারা আর পেছনে তাকায় না, খুব দ্রুত হেঁটে তাদের বাসায় আসে। বাসায় আসলে তারা ভয়ে কান্না করে দেয়, চিৎকার চেঁচামেচি শুরু করে, বলে কি হইছে। সবাই তাদের দেখে অবাক হয়ে যায়, তোমাদের রাতে বের হইতে না করছি, তোমরা বের হইছো কেন? তারা বলে আজিজ ভাই আমাদের ডাইকা নিয়ে গেছে, যাওয়ার পরে মাছ ধরা দেখাইছে, এমন এমন ঘটনা ঘটছে, বাবু এমন করছে। তখন সোহেল ভাইয়ের বাবা বাবু ভাইকে জিজ্ঞেস করে, তুমি কি করছো, কি জানো? কয়েক কাকা আমি তো কিছু জানি না, তবে আমার দাদা এরকম বলছিল যে কোনো সমস্যা হইলে বিশেষ কিছু সূরা পরে ফু দিতে। বাবু ভাই তারা এবং বাকি 4 জন উঠোনে দাঁড়ায় আছে। পেছন থেকে শব্দ শুনে, সোহেল ঘাটে নৌকা বাঁধা যাবা না। সোহেল ভাই কয়, বাবা বাবা শুনছো ওই যে আজিজ ভাই ডাকে। কয় না, কোথাও কোনো কেউ কিছু ডাকে না, আজিজ ভাই ডাকবে কেন? আজিজ ভাই তো মারা গেছে আরো 1 মাস আগে। এটা শুনে তারা 4 জন অবাক হয়ে আঙ্কেলের দিকে তাকিয়ে থাকে। তাহলে সেদিন কে তাদের নৌকা দিয়ে নিয়ে আসছে এত দূর? তারা কোনো হিসাব নিকাশ পায় না। তারা উঠোনে দাঁড়িয়ে থাকে, আন্টি গরম পানি করে, সেই গরম পানি দিয়ে গোসল করায়, সবাইকে গরম পানি খাওয়ায়, লোহার শেক দেওয়ায়, লবণ খাওয়ায়। কিছুক্ষণ পর ফজরের আজান দেয়। ফজরের আজান দিলে সকালবেলায় আঙ্কেল বলে, তোমরা আজিজের সঙ্গে কেমনে আইছো? আজিজ তো মারা গেছে, এই যে আজিজের কবর। আজিজ ভাইয়ের কবর দেখায়। তারা উদ্ভ্রান্তের মতো আচরণ করতে থাকে যে কী হয়েছে, কেন হয়েছে। সেদিন অন্য একটা নৌকা দিয়ে তারা সেই যে এইটা হাওরটা পার হয়ে তারা সিএনজিতে করে আবার ময়মনসিংহে আসে, মানে সিএনজিতে করে সেই শম্ভুগঞ্জ ব্রিজ আসে। ওইখান থেকে তারা আবার রেল স্টেশনে আসে এবং টিকিট নেয়। টিকিট কেটে তারা ঢাকায় ফিরে আসে। এবং তাদের সঙ্গে কি ঘটলো, কেন ঘটলো, মানে সব কিছু কেমন যেন। আর যে বাবু ভাইয়ের ঘটনাটা শুনলাম, বাবু ভাই আসলে একটু অদ্ভুত টাইপের, তার সঙ্গে নাকি অনেক ঘটনাই ঘটে। তার বাবু ভাইয়ের দাদা এমন অনেক কাজ করত। তো বাবু ভাই বলছিল আমাদের সঙ্গে এমন কোনো ঘটনা শেয়ার করবে। বাবু ভাইয়ের কাছে ঘটনা পেলে অবশ্যই প্রিয় শ্রোতামণ্ডলী আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ছিল আজকের ঘটনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো যে আমাদের চ্যানেলের পাশেই থাকেন, স্টোরি টেলিং বাই শাওন। এবং আপনার কাছে যদি কোনো ঘটনা থাকে বা আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আপনি যদি আমাদের চ্যানেলে প্রচার করতে চান, সেক্ষেত্রে আপনার ঘটনাটি লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন স্টোরি টেলিং বাই শাওন @gmail.com এই চ্যানেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।